আজও সে রাতের কথা ভাবলে আমার শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসে। ঘোর অন্ধকার একটা ঘর, লোডশেডিংয়ের নীরবতা ভেঙে চাচা ফিসফিস করে আমার কানের কাছে এসে বললেন, তোমার স্বামী তোমাকে সময় দেয় না, তাই না? তার কথায় একটা অদ্ভুত ইঙ্গিত ছিল যা আমার শরীর ও মনকে একই সাথে নাড়িয়ে দিল। সেদিনই আমি তাকে আমার জীবন থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সেই দিন থেকে আমার আর আরিফের সম্পর্কটা যেন সম্পূর্ণ নতুন করে শুরু হলো, কিন্তু কিছু সত্য চিরতরে গোপনই রয়ে গেল। নমস্কার বন্ধুরা, মায়া ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যা হয়তো আপনার জীবনকে নতুন করে দেখতে শেখাবে। গল্পটি শোনার সময় যদি আপনি হেডফোন ব্যবহার করেন, তাহলে এর প্রতিটি অনুভূতি আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের গল্প শুরু হয় ঢাকার প্রাণবন্ত এক কোণে, যেখানে আমার আর আরিফের ভালোবাসার স্বপ্ন ডানা মেলেছিল। আমি সাদিয়া আর আমার স্বামী আরিফ। আমাদের পরিচয় হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতির ক্লাসরুমে। প্রথম দেখাতেই প্রেম এমন সিনেমার মতো কিছু না হলেও আরিফের বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস আর শান্ত স্বভাব আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। ও ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, আর আমি ছিলাম স্বপ্নালু এক মেয়ে যে ভালোবাসায় বিশ্বাস রাখত। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গভীরে পৌঁছালো। আর একদিন ক্যাফেটেরিয়ার এক কোণে বসে আরিফ যখন আমাকে লাজুক মুখে বলল, সাদিয়া, আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চাই, সেদিন আমার মনে হয়েছিল যেন আমার সব স্বপ্ন একসাথে সত্যি হয়ে গেছে। আমাদের পরিবারের সম্মতিতে অল্প সময়ের মধ্যেই বিয়ে হয়ে গেল। আমাদের নতুন জীবন শুরু হলো এক ঝলমলে সকালে, যেন এক নতুন অধ্যায়ের সূচনা। বিয়ের প্রথম বছরটা ছিল রূপকথার মতো। আরিফ তখন সবেমাত্র তার নিজের আইটি ফার্ম শুরু করেছে। ছোট্ট একটা অফিস, কিছু নতুন আইডিয়া আর অফুরন্ত স্বপ্ন, এই ছিল তার পুঁজি। আমরা তখন বনানীতে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতাম। সন্ধ্যা নামলেই আরিফ কাজ ফেলে ছুটে আসতো আমার কাছে। দুজন মিলে হয়তো কোনো রেস্টুরেন্টে ডিনার করতে যেতাম, অথবা বারান্দায় বসে চা খেতে খেতে ভবিষ্যৎ বুনতাম। ওর প্রতিটি সাফল্য, প্রতিটি ছোট ছোট অর্জন আমাকে ভীষণ আনন্দ দিত। ও বলতো, সাদিয়া, একদিন দেখবে আমরা শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশের সবচেয়ে সফল দম্পতি হব। আমাদের ভালোবাসার গল্প হবে সবার অনুপ্রেরণা। আমি মুগ্ধ হয়ে শুনতাম, ওর চোখে দেখতাম আমার ভবিষ্যৎ। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই যেন বদলে যেতে শুরু করলো। আরিফের ব্যবসা বাড়ছিল দ্রুত গতিতে। তার স্বপ্নগুলো ডানা মেলছিল, কিন্তু সেই ডানার ছায়ায় আমি যেন ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছিলাম। সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, দেশের নানা প্রান্তে তার কাজ ছড়িয়ে পড়ল। প্রায়ই তাকে ব্যবসার কাজে বাইরে যেতে হতো। প্রথম প্রথম খারাপ লাগতো, কিন্তু আমি নিজেকে বোঝাতাম এটা ওর কাজ, ওর স্বপ্ন, ওর সাফল্যের অংশীদার হতে পারার আনন্দই বা কম কিসে। কিন্তু ধীরে ধীরে সেই আনন্দ ফিকে হতে শুরু করল। আরিফের সকাল শুরু হতো ভোর 5টায়, শেষ হতো গভীর রাতে। ফোন কল, মিটিং, নতুন ক্লায়েন্ট, এই সবের ভিড়ে আমার জন্য ওর সময় যেন ক্রমশ সীমিত হয়ে আসছিল। আমাদের সেই ঝলমলে ফ্ল্যাটটা এখন কেবল আমার একার নিঃশ্বাসে ভরে থাকত। আরিফ যখন বাইরে থাকতো, তখন আমি একা একা বারান্দায় বসে থাকতাম, রাতের ঢাকার নিয়ন আলো দেখতাম আর ভাবতাম, এই এত আলোর মাঝেও আমি কেন এত একা। আমাদের কথা বলার সময় কমে গেল। যে আরিফ আগে আমার প্রতিটি ছোট ছোট অনুভূতি বুঝতো, সে এখন কেবল কাজের কথা বলতো। আমি চেষ্টা করতাম ওকে বোঝাতে, আরিফ, আমি তোমাকে মিস করি। ও বলতো, আমিও করি সাদিয়া, কিন্তু কি করব বলো, এখন একটু কষ্ট না করলে ভবিষ্যতে আমরা কিভাবে সুখে থাকব। ওর যুক্তিগুলো বাস্তবসম্মত ছিল, কিন্তু আমার মন মানত না। ভালোবাসার জন্য কি শুধু ভবিষ্যতের অপেক্ষা করতে হয়? বর্তমানের প্রতিটি মুহূর্ত কি মূল্যহীন? আমার একাকিত্ব যেন দিনে দিনে আরও গভীর হচ্ছিল। বন্ধুদের সাথে আড্ডা দিতাম, শপিংয়ে যেতাম,
কিন্তু বাড়ি ফিরলেই সেই শূন্যতা আমাকে গ্রাস করত। ঠিক এই সময়েই আমাদের জীবনে এলেন রহিম চাচা। তিনি আমার বাবার দূর সম্পর্কের ভাই। দীর্ঘদিন গ্রামের বাড়িতেই ছিলেন, কিন্তু কয়েক মাস আগে তার স্ত্রীর মৃত্যুর পর তিনি ঢাকায় চলে আসেন, কারণ তার একমাত্র ছেলে বিদেশে থাকে। তার দেখভাল করার কেউ ছিল না, তাই আমি আর আরিফ মিলে তাকে আমাদের কাছে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম একজন আপনজন থাকলে হয়তো আমার একাকিত্ব কিছুটা কমবে। আরিফও রাজি হয়েছিল, কারণ সে জানতো আমি একা থাকি। রহিম চাচা ছিলেন বয়স্ক মানুষ, কিন্তু তার কথা বলার ভঙ্গি ছিল বেশ অমায়িক। তিনি দ্রুতই আমাদের পরিবারের একজন হয়ে উঠলেন। আরিফ যখন কাজে যেত তখন চাচা আমার সাথে গল্প করতেন। আমি তাকে রান্না করে খাওয়াতাম, তার দেখভাল করতাম। প্রথম তার সঙ্গ আমার বেশ ভালো লাগতো। তিনি আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতেন। আমি যখন আরিফের কাজের চাপ, তার অনুপস্থিতির কথা বলতাম, তিনি সহানুভূতি দেখাতেন। আহারে মা, তোর কত কষ্ট, স্বামী পাশে না থাকলে মেয়েরা বড্ড একা হয়ে যায়, এমন কথা তিনি প্রায়ই বলতেন। আমি ভাবতাম চাচা হয়তো আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, তার বয়সের কারণে এমন কথা বলছেন। কিন্তু ধীরে ধীরে তার কথার সুর বদলাতে শুরু করলো। তিনি আরিফের অনুপস্থিতিকে কেবল আমার কষ্টের কারণ হিসাবে দেখাতেন না, বরং সেটাকে আরিফের এক ধরনের ব্যর্থতা হিসাবে তুলে ধরতেন। আরিফ বড় ব্যবসায়ী হয়েছে ঠিকই, কিন্তু বইয়ের প্রতি তার যে দায়িত্ব, সেটা কি সে পালন করছে, এমন প্রশ্ন তিনি মাঝে মাঝে ছুড়ে দিতেন। আমি অস্বস্তি বোধ করতাম, কিন্তু তাকে বকাঝকা করতে পারতাম না। তিনি তো আমার চাচার মতোই ছিলেন। একবার আরিফ প্রায় 15 দিনের জন্য রাজশাহী গিয়েছিল একটা বড় প্রজেক্টের কাজে। সেই 15 দিন আমার জন্য ছিল যেন এক অনন্ত অপেক্ষার প্রহর। ফোন কলগুলোও কমে গিয়েছিল। আমি ভীষণ মনমরা হয়েছিলাম। রহিম চাচা নিয়মিত আসতেন। তিনি আমার পাশে বসতেন, আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। তার স্পর্শে প্রথমে এক ধরনের স্বস্তি পেতাম, কিন্তু পরে কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। তার চোখের চাহনিতে এক অদ্ভুত কিছু দেখতাম, যা আমি ঠিক বুঝতে পারতাম না। সেদিন ছিল গভীর সন্ধ্যা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর লোডশেডিংয়ের কারণে পুরো এলাকা অন্ধকার। আমাদের ফ্ল্যাটেও কোনো আলো ছিল না। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। রহিম চাচা আমার পাশেই একটি চেয়ারে বসেছিলেন। কেবল আমার ফোনের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছিল সবকিছু। বাইরে ঝোড়ো হাওয়া বইছিল, গাছের পাতাগুলো উন্মত্তের মতো দুলছিল। এমন নীরব অন্ধকার পরিবেশে মানুষের মন এমনিতেই একটু ভীতু হয়ে যায়। আমি তখন আরিফের কথাই ভাবছিলাম। তার কাজ শেষ হয়েছে কিনা, সে কেমন আছে, এসব চিন্তায় আমার মন অস্থির ছিল। রহিম চাচা হঠাৎ খুব নিচু গলায় বললেন, সাদিয়া মা, এত একা একা আর কতদিন কাটাবে? আমি চমকে উঠলাম। কেন চাচা, কি বলছেন? তিনি আরও কাছে সরে এলেন। তার শরীর থেকে একটা অচেনা গন্ধ আসছিল, যা আমাকে আরও বেশি বিচলিত করছিল। তার কণ্ঠস্বর যেন আরও গভীর হলো। আমি জানি তোমার কষ্ট হয়, তোমার স্বামী তোমাকে সময় দেয় না। একজন মেয়ে হিসাবে তোমার যে চাহিদা, তোমার যে সঙ্গের প্রয়োজন, তা কি আরিফ পূরণ করতে পারছে? তার কথাগুলো আমার কানে যেন বিষের মতো বাজল। আমার শরীর হিম হয়ে এলো। এই অন্ধকার ঘরে তার এই ধরনের কথা, তার এই নৈকট্য, সব কিছু মিলে আমার ভেতরে এক অজানা ভয়ের সৃষ্টি হলো। আমি বুঝতে পারলাম তার উদ্দেশ্য কেবল সহানুভূতি দেখানো ছিল না। তার কথায় স্পষ্ট একটা ইঙ্গিত ছিল, একটা নোংরা প্রস্তাবের ছায়া ছিল। আমার এতদিনকার একাকিত্ব, আমার দুর্বলতা, এই সব কিছুর সুযোগ নিচ্ছিলেন তিনি। আমার চোখের সামনে যেন আরিফের মুখটা ভেসে উঠল। হ্যাঁ, আরিফ আমাকে সময় দেয় না, আমি একা থাকি, কিন্তু তার মানে কি এই যে অন্য কেউ আমার সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবে? আমার মন ঘৃণায় ভরে উঠল। যে মানুষটাকে আমি এতদিন আপন ভেবেছি, যার প্রতি শ্রদ্ধা রেখেছি, সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার পবিত্র সম্পর্ককে কলুষিত করতে চাইছে। আমার ভেতরে এক তীব্র ক্রোধ জন্মালো। আমার একাকিত্ব হয়তো আমাকে দুর্বল করেছিল, কিন্তু আমার আত্মসম্মান, আমার স্বামীর প্রতি ভালোবাসা, এই দুটো জিনিস আমাকে মুহূর্তে শক্তিশালী করে তুলল। আমি উঠে দাঁড়ালাম। আমার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু আমার চোখে ছিল আগুন। চাচা, আপনি কি বলছেন? আপনার সাহস হয় কি করে আমার সামনে এমন কথা বলাল? তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। হয়তো তিনি আশা করেননি আমি এমন প্রতিক্রিয়া দেখাবো। সাদিয়া মা, আমি তো কেবল... আর একটাও কথা নয়, আমি চিৎকার করে উঠলাম। আমার মনে হলো এই অন্ধকার ঘরে তার উপস্থিতি আমার শ্বাসরোধ করে দিচ্ছে। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, এক্ষুনি। তিনি লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। তার মুখটা যেন মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল।
তিনি বুঝতে পেরেছিলেন তিনি সীমা অতিক্রম করেছেন। সাদিয়া, তুমি ভুল বুঝছ। কোনো ভুল বুঝিনি আমি। আপনি এমন জঘন্য কথা বলার আগে একবারও ভাবলেন না? যান, এক্ষুনি যান এখান থেকে। আমি তাকে প্রায় টেনে হিঁচড়ে দরজার দিকে নিয়ে গেলাম। তিনি আর কোনো কথা বললেন না। মাথা নিচু করে আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম, তারপর দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লাম। আমার শরীর কাঁপছিল থর থর করে। আমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। এটা কান্নার জল ছিল না, ছিল রাগ, ঘৃণা আর অপমানের জল। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সত্যিই এতটা একা যে অন্য একজন মানুষ আমাকে এমন নজরে দেখার সাহস পেল? আরিফের অনুপস্থিতি কি আমাকে এতই দুর্বল করে দিয়েছিল? সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মন অস্থির ছিল। আমি জানতাম না আরিফকে এই ঘটনাটা জানাবো কিনা। একদিকে ছিল রাগ, অন্যদিকে ছিল ভয়। যদি আরিফ ভুল বোঝে, যদি সে ভাবে আমি হয়তো চাচাকে বেশি প্রশ্রয় দিয়েছি, অথবা যদি সে নিজের অনুপস্থিতির জন্য নিজেকে অপরাধী ভাবে। আমি তাকে কষ্ট দিতে চাইনি। তাছাড়া এই নোংরা সত্যটা আরিফকে জানালে আমাদের সম্পর্কের ওপর এর কী প্রভাব পড়বে তা আমি আন্দাজ করতে পারছিলাম না। এই ঘটনাটা আমার একাকিত্বের অনুভূতিকে আরও তীব্র করে তুলল, কিন্তু একই সাথে আমাকে শক্তিশালী করে তুলল। একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাল। আমার বিবাহিত জীবন, আমার সম্মান, এগুলো আমাকেই রক্ষা করতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম এই ঘটনাটা আমি আরিফকে জানাবো না। এটা আমার একার গোপন বেদনা হয়েই থাকবে। কিছু সত্য চিরতরে গোপনই থেকে যায়, সেই দিনই আমি এই কঠিন সত্যটা নিজের জীবনে অনুভব করলাম। কিন্তু এই ঘটনাটা আমাকে সম্পূর্ণ বদলে দিল। আমার ভেতরের দুর্বলতা যেন এক নতুন শক্তিতে রূপান্তরিত হলো। আমি প্রতিজ্ঞা করলাম আর কখনো আমি নিজেকে এত একা অনুভব করতে দেব না যাতে অন্য কেউ আমার দুর্বলতার সুযোগ নিতে পারে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। আমার মনে হলো আমার ভেতরের সাদিয়াটা যেন ঘুমিয়েছিল আর এখন সে জেগে উঠেছে। আমি ঠিক করলাম আমি আর চুপ করে থাকব না। আমি আমার সম্পর্ককে বাঁচাবো। আরিফকে দোষারোপ করে বা তার অনুপস্থিতির জন্য আফসোস করে কোনো লাভ নেই। আমাকেই উদ্যোগ নিতে হবে। কয়েকদিন পর আরিফ যখন রাজশাহী থেকে ফিরল, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানালাম। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু আমার মুখে ছিল এক নতুন হাসি, এক নতুন ঔজ্জ্বল্য। সে অবাক হলো। সাদিয়া, তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে, দারুণ লাগছে। আমি হাসলাম। কাজের চাপ কেমন ছিল? খেয়েছো কিছু? আরিফ আমার পরিবর্তনটা হয়তো বুঝতে পারছিল না, কিন্তু সে আমার আন্তরিকতায় মুগ্ধ হলো। সে বলল, কাজ তো ছিলই, কিন্তু তোমার এই হাসি মুখ দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল। সেদিন রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম। আমি মন খুলে কথা বললাম, তাকে আমার দিনের কথা বললাম, আমার শখের কথা বললাম। আমি লক্ষ্য করলাম আরিফও মনোযোগ দিয়ে আমার কথা শুনছে। হয়তো এতদিন সে শুধু তার কাজ নিয়েই কথা বলতো, কিন্তু আজ সে আমার কথা শুনছে। আমি তাকে বললাম, আরিফ, আমরা কি আগের মতো কিছু সময় একসাথে কাটাতে পারি না? রাতের বেলা অন্তত আধা ঘন্টা, 1 ঘন্টা। কাজের চাপ থাকবে আমি জানি, কিন্তু আমাদের সম্পর্কটাও তো সমান গুরুত্বপূর্ণ, তাই না? আরিফ আমার দিকে তাকাল। তার চোখে ছিল এক গভীর চিন্তার ছাপ। হয়তো সে বুঝতে পারছিল আমি কোনো গভীর বেদনার মধ্যে দিয়ে গিয়েছি, যদিও সে জানে না তার কারণ। সে আমার হাত ধরল। তুমি ঠিক বলেছ সাদিয়া, আমি জানি আমি তোমাকে সময় দিতে পারিনি। আমার ভুল হয়েছে, আমি সব ঠিক করে নেব। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা যেন সম্পূর্ণ বদলে গেল। আমি আর আরিফ একে অপরের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠলাম। আমি তার কাজের চাপ বুঝতাম, কিন্তু আমি তাকে এটাও বোঝাতাম যে তার পাশে আমি আছি, তার ভালোবাসার প্রয়োজন আমারও আছে। আমি তার অফিসে মাঝে মাঝে লাঞ্চ নিয়ে যেতাম, তাকে ছোট ছোট সারপ্রাইজ দিতাম। সেও বুঝতে পারল তার সাফল্যের পেছনে আমার মানসিক সমর্থন কতটা জরুরি। সে তার মিটিংগুলো এমনভাবে সাজাতে শুরু করলো যাতে সন্ধ্যায় সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে। উইকেন্ডগুলোতে আমরা ছোট ছোট ট্যুরে যেতে শুরু করলাম, হয়তো সেন্ট মার্টিন অথবা কক্সবাজার। আমাদের পুরনো দিনের মতো নতুন করে প্রেম শুরু হলো। রহিম চাচার সাথে আমার আর দেখা হয়নি, তিনি হয়তো অন্য কোথাও চলে গেছেন। আমি তার সম্পর্কে আর জানতে চাইনি, কারণ সেই স্মৃতিটা আমার জন্য ছিল এক অন্ধকার অধ্যায়। সেই দিন, সেই অন্ধকার ঘরে তার বলা কথাগুলো আমার মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল, কিন্তু একই সাথে আমাকে জাগিয়ে তুলেছিল।
সেই ক্ষত থেকে যে শক্তি জন্মেছিল তা আমার সম্পর্ককে নতুন জীবন দিয়েছিল। আজ আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হয়েছে। আমাদের একটা ফুটফুটে মেয়ে আছে, নাম অনন্যা। আমাদের সংসার এখন ভালোবাসায় ভরপুর। আরিফ আজও ব্যস্ত, কিন্তু সে এখন জানে তার কাজের পাশাপাশি তার পরিবারের জন্য সময় বের করা কতটা জরুরি। আমাদের ভালোবাসার গল্পটা হয়তো অনেকের কাছেই স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা ছিল এক কঠিন সংগ্রাম, এক নীরব যুদ্ধ। আমি কখনোই আরিফকে সেই রাতের ঘটনাটা বলিনি। সেই সত্যটা চিরকাল আমার মনের গভীরে গোপনই রয়ে গেছে। হয়তো এটাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি, কারণ সেই গোপন সত্যই আমাকে শিখিয়েছিল কিভাবে নিজের ভালোবাসাকে রক্ষা করতে হয়, কিভাবে নিজের সম্মানকে আগলে রাখতে হয়। কিছু সত্য গোপনই থাকে, কিন্তু তার প্রভাব জীবনকে নতুন পথে চালিত করে, নতুন অর্থ দেয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ভালো লাগলে আমি নিজেকে ধন্য মনে করব। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই মায়া ভ্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।